আচ্ছা, ইংরেজি গ্রামার শিখতে গেলেই কিন্তু যে জিনিসটা আমাদের একেবারে গোড়া থেকে বুঝতে হয় সেটা হলো নাউন। তো আজকে আমরা এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টাকে একদম সহজ আর মজাদার উপায়ে বিশ্লেষণ করব, যাতে পরীক্ষার সব প্রশ্ন জলের মতো সোজা মনে হয়। তো আজকে আমরা কি দেখব? একদম প্রথমে জানব নাউন জিনিসটা আসলে কি। তারপরে আমরা দেখব এর বিভিন্ন ভাগ কি হয়। আর সবশেষে এমন কিছু গোল্ডেন রুল শিখব যেগুলো পরীক্ষাতে প্রায়ই আসে আর আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে দারুণ সাহায্য করবে। চলুন শুরু করা যাক। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। এই যে আমরা এত বলি নাউন নাউন, জিনিসটা আসলে কি? কেনই বা এটা একটা বাক্যের এত জরুরি একটা অংশ? চলুন জেনে নিই। একদম সহজ করে যদি ভাবি, আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুরই তো একটা করে নাম আছে, তাই না? এই যে নাম দেওয়া শব্দগুলো, এগুলোই হলো নাউন। কথাটা এসেছে ল্যাটিন শব্দ নোমেন থেকে, যার মানেই হলো নাম। সেটা হতে পারে কোনো নির্দিষ্ট মানুষের নাম, যেমন রাহুল, অথবা এমন কোনো ধারণা যা আমরা শুধু অনুভব করতে পারি, যেমন ধরুন সততা। নাউন তো চিনে ফেললাম, এখন এদেরকে একটু ভাগ করে দেখা যাক কেমন। আর এদেরকে ভাগ করার সবচেয়ে প্রথম আর বড় উপায়টা হলো খুব সহজ একটা প্রশ্নের উপর ভিত্তি করে, এটা কি গোনা যায় না যায় না। চলুন এই পার্থক্যটা পরিষ্কার করে নিই। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যে জিনিসগুলোকে আমরা 1 2 3 করে গুনতে পারি, যেমন ধরুন আপেল, সেগুলো হলো কাউন্টেবল নাউন। কিন্তু জল, চিনি বা ধরুন সততা, এগুলোকে কি আমরা গুনতে পারি? একদমই না। তাই এগুলো হলো আনকাউন্টেবল নাউন। কি খুব সহজ না? গোনা যায় কি যায় না, এটা তো গেল একটা ভাগ। কিন্তু এর বাইরেও নাউনের 5টা প্রধান পরিবার বা প্রকারভেদ আছে। চলুন এবার সেগুলোর সাথে একটু পরিচয় করে নিই। এই ভাগগুলো জানলে না বাক্যের মধ্যে একটা নাউন ঠিক কী কাজ করছে সেটা বোঝা অনেক সহজ হয়ে যায়। প্রথমেই আসছে প্রপার নাউন। এদেরকে ভাবতে পারেন অনেকটা কোনো কিছুর নিজস্ব আইডি কার্ডের মতো। মানে পৃথিবীতে কবি তো অনেকেই আছেন, কিন্তু যখন আমরা বলি রবীন্দ্রনাথ, তখন কিন্তু একজন নির্দিষ্ট মানুষকেই বুঝি। ঠিক সেভাবেই নদী অনেক থাকতে পারে, কিন্তু গঙ্গা হলো একটা বিশেষ নদীর নাম। আর হ্যাঁ, এরা কিন্তু সব সময় বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এখন প্রপার নাউনের পরেই যেটা আসে সেটা হলো কমন নাউন। সম্পর্কটা খুব মজার। ধরুন রবীন্দ্রনাথ যদি প্রপার নাউন হয়, তাহলে তার সাধারণ পরিচয় কি? তিনি একজন কবি। এই কবি শব্দটা হলো কমন নাউন। বা ধরুন মুম্বাই যদি প্রপার নাউন হয়, তাহলে সিটি হলো কমন নাউন। মানে কমন নাউন কোনো একজনকে না বুঝিয়ে একটা পুরো জাতি বা ক্যাটাগরিকে বোঝায়। এই ছবিটা দেখলে সম্পর্কটা আরও ভালোভাবে বোঝা যাবে। দেখুন, কলকাতা, এটা একটা নির্দিষ্ট শহরের নাম, তাই না? তাই এটা প্রপার নাউন। আর অন্যদিকে সিটি বা শহর বললে তো পৃথিবীর যে কোনো শহর হতে পারে, তাই এটা হলো কমন নাউন। একটা হলো বিশেষ, আরেকটা হলো সাধারণ। এরপরে আসছে কালেকটিভ নাউন। আচ্ছা, যখন অনেকগুলো মানুষ বা জিনিস একসাথে হয়ে একটা দল তৈরি করে আর সেই দলটার একটা বিশেষ নাম থাকে, তখন তাকেই বলে কালেকটিভ নাউন। যেমন ধরুন অনেকগুলো সৈন্য মিলে তৈরি হয় একটা আর্মি, বা অনেক খেলোয়াড়কে নিয়ে হয় একটা টিম। এখানে কিন্তু পরীক্ষার জন্য একটা দারুণ গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা নিয়ে প্রায়ই আমাদের ভুল হয়। খেয়াল রাখতে হবে বাক্যের মধ্যে ওই দলটা কি একসাথে একটা ইউনিট হিসেবে কাজ করছে, নাকি দলের সদস্যরা আলাদা আলাদাভাবে কাজ করছে। যেমন ধরুন যখন জুরির সবাই মিলে একটা সিদ্ধান্তে এসেছেন, তখন আমরা বলি দ্য জুরি ইজ ইউন্যানিমাস। কিন্তু যখন তাদের মধ্যে মতের অমিল হচ্ছে, তখন বলতে হবে দ্য জুরি আর ডিভাইডেড। এই সূক্ষ্ম পার্থক্যটা কিন্তু মনে রাখা খুবই জরুরি। এবার চলুন কথা বলি ম্যাটেরিয়াল নাউন নিয়ে। নাম শুনেই বোঝা যাচ্ছে এগুলো হলো সেই সব পদার্থ বা ম্যাটেরিয়াল যা দিয়ে আমরা অন্য জিনিস তৈরি করি। এদেরকে মাপা যায়, ওজন করা যায়, কিন্তু গোনা যায় না। যেমন ধরুন সোনা বা কাঠ, এগুলো দিয়ে আমরা জিনিস বানাই, কিন্তু আমরা তো বলি না একটা সোনা বা দুটো কাঠ, তাই না? আর আমাদের 5 পরিবারের একেবারে শেষে আছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এই নাউনগুলো একটু অন্যরকম। এদেরকে আমরা দেখতে পাই না, ছুঁতেও পারি না, কারণ এগুলো হলো আমাদের মনের ভেতরের ধারণা, গুণ বা অবস্থা। যেমন সততা, দয়া
বা শৈশব এগুলোকে শুধুমাত্র অনুভব করা যায়। তো নাউনের সব রকম পরিবারের সাথে আমাদের পরিচয় তো হয়ে গেল। এবার আসছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সেই 5টা গোল্ডেন রুলস যা পরীক্ষার খাতায় নম্বর বাড়াতে আর সাধারণ ভুল এড়াতে ম্যাজিকের মতো কাজ করবে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। প্রথম নিয়মটা খুব ভালো করে খেয়াল করুন। কিছু নাউন আছে যেগুলো শুনতে বা দেখতে অনেকগুলো মনে হতে পারে, কিন্তু আসলে তারা সবসময় সিঙ্গুলার। যেমন সিনারি, ফার্নিচার, অ্যাডভাইস, ইনফরমেশন, হেয়ার। এদের পরে ভার্বটাও কিন্তু সবসময় সিঙ্গুলার বসে। তাই দ্য সিনারিজ অফ কাশ্মীর আর বিউটিফুল এটা বলা একদম ভুল। বলতে হবে দ্য সিনারি অফ কাশ্মীর ইজ বিউটিফুল। নিয়ম নম্বর 2, এখানেও একটা বিভ্রান্তি হতে পারে। কিছু শব্দ আছে যাদের শেষে এস থাকে কিন্তু আসলে ওগুলো সিঙ্গুলার। যেমন ধরুন নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্স। এগুলো তো একটা বিষয় বা একটা ধারণার নাম। তাই আমরা বলি ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, কখনোই আর বলি না। কিংবা নো নিউজ ইজ গুড নিউজ। এবার ঠিক তার উল্টো নিয়মটা দেখা যাক। এমন কিছু শব্দ আছে যাদের শেষে এস নেই কিন্তু তারা সবসময় প্লুরাল। যেমন ক্যাটল মানে গবাদি পশুর দল, বা পিপল, পুলিশ। তাই দ্য ক্যাটল ইজ গ্রেজিং বললে কিন্তু ভুল হবে। সঠিক বাক্যটা হল দ্য ক্যাটল আর গ্রেজিং। চতুর্থ নিয়মটা কিন্তু বেশ মজার। যে জিনিসগুলো দুটো সমান অংশ নিয়ে তৈরি, যেমন ধরুন কাঁচি মানে সিজার্স, বা প্যান্ট মানে ট্রাউজার্স, কিংবা চশমা মানে স্পেকটেকলস, এই শব্দগুলোকে ইংরেজিতে সবসময় প্লুরাল হিসেবেই দেখা হয়। তাই এদের পরে ভার্বটাও প্লুরাল হয়। যেমন বলতে হবে ওয়্যার আর মাই স্পেকটেকলস, ইজ বললে চলবে না। আর আমাদের শেষ আর 5 নম্বর নিয়মটা হলো হাইফেনেটেড নাউন নিয়ে। যখন কোনো সংখ্যা আর একটা নাউন একসাথে জুড়ে গিয়ে অন্য একটা নাউনের অ্যাডজেক্টিভ বা বর্ণনার কাজ করে, তখন ওই প্রথম নাউনটা সবসময় সিঙ্গুলে থাকে। যেমন নোটটা কেমন, 5 টাকার। এখানে 5 রুপি শব্দটা নোটকে বর্ণনা করছে, তাই এ 5 রুপিজ নোট বলাটা ভুল। সঠিক ব্যবহার হলো এ 5 রুপি নোট। তাহলে এই যে এতগুলো নিয়ম আমরা জানলাম, এরপরে নাউন সংক্রান্ত কোনো সাধারণ ভুলটা আর কখনো করা হবে না বলে মনে হচ্ছে। এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। কারণ গ্রামারের নিয়ম শুধু মুখস্থ করার জন্য নয়, এগুলোকে আত্মবিশ্বাসের সাথে ব্যবহার করার জন্য। আশা করি আজকের এই আলোচনা পরীক্ষার প্রস্তুতিতে অনেকখানি সাহায্য করবে।